আসসালামু আলাইকুম। বাংলাদেশে অ্যা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আ সংবিধানের সংস্কার নিয়ে চলছে নজিরবিহীন ঘটনা। যে হানা ভোটের জন্য আমরা সংগ্রাম করেছি, যে হানা ভোটের জন্য আমরা ক্যাম্পেইন করেছি, সেই হানা ভোটকে যে ভোটের যে রেজাল্ট সেটাকে আন্ডার এস্টিমেট বা আন্ডারমাইন করে সরকার বলছেন তারা এটা করতে বাধ্য না। এখানে বলে রাখি যে আমি আজকে একটু আর্লি বিকজ আমার একটু চাপ কম আছে, অসুবিধা নাই। তো ব্রেক না বলতে গেলে, বাট ইটস ওকে, আজকে পরিবেশটা ভালো এখানে। সো এটা খুবই দুর্ভাগ্যজনক যে এত রক্ত, এত ত্যাগ তিতিজ্ঞার পরেও বাংলাদেশের রাজনীতিবিদদের কোনো শিক্ষা হয় নাই। জুলাইয়ের উপর বোর করে আপনি ক্ষমতায় আসবেন, কিন্তু জুলাইকে আপনি শ্রদ্ধা করবেন না, এর চেয়ে বড় প্রতারণা হতেই পারে না। বিরোধী দলের অনেক ভুল আছে, ডেফিনেটলি। বিশেষ করে জামায়াত ইসলামের অনেক ভুল করেছেন তারা স্ট্র্যাটেজিক্যালি, যার কনসিকুয়েন্স তাদের উপরে পড়েছে, আরও পড়বে। বিকজ স্টুপিডিটির সীমা থাকা দরকার। আমি বলছি না দে আর অনেস্ট, ইন এ ডিফারেন্ট অ্যাঙ্গেল। প্রশ্ন হলো যে এই জুলাইটাকে বাস্তবায়ন কীভাবে করা যায়। আমার পরামর্শ হলো, আমি গতকালকে বলেছি, বিরোধী দল যারা আছেন তারা আলোচনা প্লাস আন্দোলন সংসদের ভিতরে আর সফট আন্দোলন, প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করার বাংলাদেশের জনগণকে। এখানে জনগণ 80% জনগণ ডাইরেক্টলি জুলাই বাস্তবায়ন চায়। বিএনপির 90% মানুষ জুলাই বাস্তবায়ন চায়। কিছু মানুষ যারা বিরুদ্ধে বলছেন তারা শুধুমাত্র যেহেতু সরকারের অবস্থান, বিএনপি সরকারের অবস্থান এইভাবে, এর জন্য তারা এটা বলেন। আসলে এরাও চায়, কারণ জুলাই বাস্তবায়ন মানে হলে বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শের বাস্তবায়ন। বিএনপির আইডিওলজি কোনটা? বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক তারা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আই অলওয়েজ থ্যাংক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের ভিতরে যত ইতিহাসের পরে সৃষ্টির পরে যে ভালো ধরনের কাজ করেছে কোন সরকার, তাদের অন্যতম হলো বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করা। ওয়াই? এর বাহিরে আমরা বাংলাদেশি না, এর বাহিরে হচ্ছে দাদাদের প্রকল্প বাস্তবায়নের এজেন্ট হিসাবে আমি মনে করি যারা এটা করবেন, যে কারণে ওনাকে জীবন দিতে হয়েছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, সরকার এখন তালবাহানা শুরু করেছেন। আমার ধারণা প্রধানমন্ত্রী তারেক রহমান এটা চান না। এটা আমার বিশ্বাস। কেন বিশ্বাস? এই কারণে যে এই ৭২ সংবিধান নিয়ে উনার মা যেটা বলেছেন এটাই বক্তব্য, এবং উনি এটাতে এগ্রিও করেছেন, সবসময় এগ্রি করেন। এ লোক এখন কিভাবে পরিবর্তন হবে? হ্যাঁ, কয়েকজন মন্ত্রী যারা সালাউদ্দিন সাহেব আছেন তারা চান না কোনোভাবেই। আচ্ছা, ভারতের যে আপত্তির জায়গা, যেখানে ভারতের যে আপত্তির জায়গা আছে, সেই আপত্তির জায়গাটা হলো যে জুলাই বাস্তবায়ন করা যাবে না এবং ৭২ সংবিধান কোনো অবস্থাতেই সংশোধন করা যাবে না। এটা হচ্ছে ভারতের আপত্তি। আপনি বুঝেন আপনি বিষয়টা। এখন উনারা চান না ভারত কখনো ক্ষুব্ধ হোক বা অখুশি হোক। ঘুরে ফিরে আমরা ভারতের কুলে বসতে চাই। ওয়াই? ইন্টারিম গভর্নমেন্ট অপদার্থ মানুষদেরকে উপদেষ্টা নিয়োগ দিয়ে এই বাংলাদেশের যে নতুন সূর্যোদয় সেটা 50% তারা ধ্বংস করে গেছেন রং মানুষদেরকে উপদেষ্টা দিয়ে। না, প্রশ্ন হলো এরা কি অসৎ, দুর্নীতিগ্রস্ত? না, এরা রাষ্ট্র পরিচালনার জন্য ওই পদের যোগ্য না। রাষ্ট্র পরিচালনা করা আর একটা ব্যাংকের সিইও হওয়া দুই জিনিস। এখানে মানুষের আবেগ, ডিসিশন মেকিং ক্ষমতা, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ সব কিছু বিবেচনা করে। এরা অনেকেই খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ওই কারণে এই কাজটা তারা করতে পারে নাই। এটা ফেল করেছেন রং মানুষদেরকে। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন, অ্যাবসলিউটলি একজন সৎ মানুষ, ভালো মানুষ, কিন্তু উনি এই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার যোগ্যতার ধারে কাছেও ছিলেন না উনি, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন উনি, আনফর্চুনেটলি। আরও অনেক পোস্ট আছে যেগুলো সত্যিকার অর্থেই বা দু একজন ভালো নিয়োগ দিয়েছিলেন তারা। এর মধ্যে গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভালো কাজ করেছে, চেষ্টা করেছেন তারা বাংলাদেশকে আপনার এখানে অনেক জিনিস ভালো কাজ করার আছে দু একজন, কিন্তু বেশিরভাগই ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা যিনি দিয়েছিলেন। কেন যে উনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন আমরা এখন পর্যন্ত জানলাম না। এই যে তারপরে যে তথ্য উপদেষ্টা মাহফুজ ছিল, সে কী করেছে, তার অবদানটা কী কী অ্যাচিভমেন্টস অ্যাচিভড তাও তো আমরা জানি না। তারপরে আসিফ মাহমুদ সে কী করেছে এখন পর্যন্ত আমরা জানলাম না। এগুলা আননেসেসারি দেওয়া হয়েছিল। এখানেই সরকারের অনেক সম্ভাবনাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের। আপনি আজকে যদি ডক্টর অলিকে, কর্নেল সাহেবকে
যদি কি দিতেন, কি বলে এটাকে, স্বরাষ্ট্র উপদেষ্টা দিতেন, পুলিশকে একদম সিরিবির একদম শেষ করে, মানে উনি একটা রিফর্ম করে যেত, কিন্তু ওনারা করেন নাই। গার্ডস লাগে, গার্ডস ছাড়া আপনি এটা করতে পারবেন না। এগুলো একটা জিনিস। এখন যেটা হচ্ছে, যেটা জুলাই সনদ নিয়ে, আমি মনে করি জুলাই সনদ নিয়ে আমার বক্তব্য এই জায়গাতে যে সরকার মানে বিরোধী দল মিলে, প্রবাসীদেরকে মিলে, সবাইকে মিলে আমরা একটা সফট আন্দোলন করা দরকার। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী এটা বাস্তবায়ন করতে, তখন উনি বলবেন না এটা স্যার তার পথ নাই, আমাদেরকে এটা করতেই হবে। গতকালকে আমি এই কথাটা বলেছি। আমি মনে করি এই কাজটা এখন করা দরকার। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, এদেশের আর কোনো ভবিষ্যৎ নাই, এটা ধরে নেবেন। আর আরেকটা জুলাই আর আপাতত আসবে না এত সহজে, কারণ বিপ্লব 2 দিন পরে আসে না, এগুলো দেশের জন্য ভালো না। এইভাবে দেশটা একটা স্টেবিল করতে গেলে এই সুযোগটা, এবং এখন আমি যা দেখতে পাচ্ছি কোনো অবস্থাতেই জুলাই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নাই, কারণ ভারতের আপত্তি। অথচ এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক ব্যর্থতার মধ্যে, কয়েকটা সফলতার মধ্যে একটা সফলতা ছিল ভারত থেকে বাংলাদেশকে মানে আলাদা করে দেখানো যে ভারতের উপর আমরা ডিপেন্ডেন্ট না, যা আমাদের অপদার্থ রাজনৈতিক ব্যবস্থা বা গোষ্ঠী মনে করত যে 2 মিনিটস, সো আমার সময়ও নাই তেমন একটা, যে অপদার্থ গোষ্ঠী যারা, তারা মনে করতো যে ভারত ছাড়া আমাদের চলে না। আমি বলেছি যে আমরা ভারতের মার্কেট, ভারত আমাদের কাছে পণ্য বিক্রি করে, আমরা লেভারেজ পাওয়া দরকার তাদের কাছে, তারা নয়। বিকজ আমরা তাদের $18 বিলিয়ন 18 বিলিয়ন ডলার্স কত হাজার কোটি টাকা হয় আপনারা খেয়াল করেছেন? এই মার্কেট হারাইতে চাইবে ভারত। আর স্ট্র্যাটেজিক্যালি মানে তাদের সেফটি এবং সিকিউরিটি দিক দিয়ে তারা মনে করে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য, তাদের জন্য সবচেয়ে বড় ডেঞ্জার, যে কারণে বাংলাদেশকে ছাড়তে চায় নাই। আবার বলেছি, একটু আগে বলেছি। আর জামাতি সুযোগটা করে দিয়েছে, কারণ তারা মানে খমিনির গায়েবানা জানে নিয়ে তারা ব্যস্ত, কোনো কারণ তারাই। স্টুপিড রাজনীতি কাকে বলে? আপনার গতকালকে আমি এই কথাগুলো বলেছি, দেখেছেন রেজাল্ট। আমি যা বলি লিখে রাখবেন খালি, আমার সাথে ডিসএগ্রি করবেন, আই আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ অ্যাবসলিউট রাইট, বাট তখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এটা রেজাল্ট না আসে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। যা বলেছি একটা শব্দ মিথ্যা হবে না। আমি কম্পিটেন্স মানুষ, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভের মানুষ আমি এখন দেখতে পাচ্ছি না, যারা ইন্টারন্যাশনাল পলিটিক্সটাকে খুব ভালো করে বুঝেন। আবার বলছি, ইউ মে হ্যাভ এ 2-3 PhD ডিগ্রি, বাট ইট ডাজন্ট মিন or not necessarily you'll be a good politician, because politician is something different. Apart from, you have to have the qualifications, educational qualifications. Simultaneously, you have to have the political guts to take the decision and make the decision and move on, and আপনার, so that you can মানে infiltrate people when you have something good, right? So এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক, আমাদের এখানে নাই। আমি মনে করি আন্দোলনে যেতে হবে সবাইকে নিয়ে, সংসদের ভিতরে বাহিরে আলোচনা করতে হবে প্রধানমন্ত্রীর সাথে, বিকজ বিএনপির একজন ব্যক্তি, ইভেন যে স্পিকার, আই ক্যান বেট অন দ্য বিএনপির হাফিজুদ্দিন সাহেব, ওনারা চান সংবিধান মানে 72 সংবিধান চলে যাক, কারণ ওনারা সবাই 72 সংবিধানের বিরুদ্ধে কোনো না কোনো দিন কথা বলেছেন, A to Z। বেগম খালেদা যে কি বলেছেন আপনি নিশ্চয়ই জানেন, বলছিলেন 72 সংবিধানকে সুরে ফেলে দেবেন উনি কি এমনি বলেছেন? বিএনপির এরা বিশ্বাস করতো, এখন হয়তো সরকারের কারণে এরা কথা বলতে পারতেছে না, 2-1 মন্ত্রীর কারণে। আমি মনে করি আন্দোলন করলে মানে প্রধানমন্ত্রী চাইবেন যে একটা উসিলা দেখিয়ে, একটা এক্সকিউজ দেখিয়ে এটা বাস্তবায়ন করতে, কারণ উনি জানেন জুলাই সনদ বাস্তবায়ন মানে বাংলাদেশের জাতীয়তাবাদের বাস্তবায়ন। দ্যাটস হোয়াট আই বিলিভ ইন, অ্যান্ড উই শুড ডু দ্যাট। আর জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তো জাতির সাথে এমন প্রতারণা, এমন মানে বিট্রায়াল আর হতেই পারে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশটাকে রক্ষা আমরা করেই ফেলেছিলাম, কিন্তু আবার আমরা ঢুকে গেছি সেই একই করতে, কোনো কারণ ছাড়াই। ওই যে আমাদের যোগ্যতা কম, আমরা ইন্টেলেকচুয়াল না, আমরা মনে করি আমরা আমেরিকার দিকে তাকাই না, আমরা ভারতের দিকে তাকাই। কেন জানেন? ওই যে আমার জ্ঞান গরিমা কম, আমি ওখানে কম্পিট করতে পারি না, ওই লেভেলে আমি যেতে পারি না, এই কারণে। আমাদের রাজনীতিবিদদের, আপনি তো জানেন, আমি আবার বলছি, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ধরনের অযোগ্য অপদার্থ শ্রেণীর রাজনীতিবিদ হচ্ছে বাংলাদেশে, নতুন প্রজন্মের সহ। নতুন প্রজন্মের এরা কী করে দেখেন না আপনারা? এরা কোনো কারণ ছাড়াই এরা আপনার মানে কমিউনিটির জানাজা পড়ে ফেলে। আরে ভাই, এটা সেন্সিটিভ ইস্যু, আপনি করতে পারবেন না, মন চাইলে করতে পারবেন না। আপনাকে মানে বুঝতে হবে যে আপনার এই কার্যক্রম বা এই কার্যক্রমের একটা কনসিকুয়েন্স আছে, এটা ন্যাশনাল পর্যায়ে এসে পড়বে না। সে মাথার ভিতরে মানে কাপড় পুড়িয়ে এসে জানাজা ঠিক এখন কনফার্ম হতে পারে না খামিল সাহেব মারা গেছে কিনা, কিন্তু গায়েবানা জানাজা পড়ে ফেলছে। এগুলো একটা কনসিকুয়েন্স আছে, এগুলা ভারত সুযোগ নেয়। এই ভারতকে সুযোগ দেওয়ার সবচেয়ে বড় সুযোগ দিয়েছে এবার জামাতের স্টুপিড রাজনীতি। এটা আমি আবারও বলছি, এই সমালোচনা আমি করে গেলাম। তারা ভবিষ্যৎ বিবেচনা না করে অনেক কর্মকাণ্ড করেছেন, যার ফল পাচ্ছেন আজকে।
মিজানুর মাজার সাহেব মালয়েশিয়াতে প্যালেস্তাইনের ইসরায়েল নিয়ে উনি সমাবেশ করতে পারেন নাই, উনি লাফ দিয়ে বাংলাদেশে এসে দেখিয়েছেন আই এম দ্য হিরো, হয়েছে আপনার হিরো, দিছে বের করে। জীবনে কোথাও ইউরোপ আমেরিকা কোনো দেশে যেতে পারবেন না। প্রশ্ন হলো আপনি না গেলে কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে। এই কারণে সমস্যা আছে, আপনি যদি মনে করেন যে আপনি মানুষকে সঠিক পথে আনবেন, তাহলে তো আপনাকে যাইতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। আপনি তো পারলেন না, আপনি এখন গোরবন্দি জাকির নায়কের মতো মালয়েশিয়াতে বসে বসে কিছু কথাবার্তা বলে উনি। কথাবার্তা আমি বারবার বলছিলাম মুফতি মেনকে ফলো করুন, উনারা জানে এগুলা, তারপরে বলে না। কেন বলে না? ওই যে তাদের রাজ্য, তাদের দেশ, তাদের পৃথিবী। কি করবেন আপনি বলেন তো আমার? আমি 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 আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি তো বলতে পারবো এই করে ফেলবো, সেই করতে পারবেন আমরা না। আমরা প্রতি মুহূর্তে তাদের উপর নির্ভরশীল, প্রতি সেকেন্ডে নির্ভরশীল। তাও যদি ভারত আমাদের 3 দিকে না থাকতো, আমি প্রত্যেকটা জিনিসকে সমর্থন করতাম। আর এই ভারত থাকার কারণে প্রতিটা কথাই আপনার কিভাবে বলছেন, কেন বলছেন, এটা হিসাব না করে বললে তার পরিস্থিতি কি হবে, তার ফল এখন সবাই পাচ্ছেন। আবার বলছি, তবে যাওয়ার আগে এটা বলে যাই যে আপনার হোল্ড অন সেকেন্ড। সো যাওয়ার আগে এটা বলি যে আপনার জাতির সাথে প্রতারণা করে কোনো রাজনৈতিক দল কখনো সফল হতে পারেনি। বেইমানি করে শেখ হাসিনা আমাদের ভোট চুরি করতো, মানে দিনের ভোট রাতে নিত, সকালে এসে তাকাব্বরি করে বলতো এত উন্নয়ন করেছি দেশ, মানুষ আমাকে ভোট দেয়, অথচ কোথাও ভোট দিতে যায় নাই। সেটার পরিণতি নিশ্চয়ই শেখ হাসিনা পেয়েছেন। তার রাজনৈতিক ক্যারিয়ার, শেখ পরিবারের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ ফিরবে কিনা আমি জানি না, তবে শেখ হাসিনা, শেখ পরিবারের রাজনীতি আর কখনোই ফিরবে না, মোটামুটি কনফার্ম। শেখ হাসিনা কখনোই বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না। আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হতে পারে ভবিষ্যতে, শেখ হাসিনা বাংলাদেশে সে রাজনীতি করতে পারবে না কোনদিন, এটা আমার ধারণা। যদি না এই সরকার ওনাদের সাথে অ্যালাইন করে যে না আমরা একসাথে চলেন আসি, দেশে আন্দোলন হবে, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে, ওই ধরনের দুর্বৃত্তার না হলে শেখ হাসিনা, আওয়ামী লীগ বা শেখ পরিবারের অন্যান্য মানুষ হয়তো আসতে পারবে, সম্ভাবনা, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কখনো ফিরতে পারবেন না। দ্যাটস ওভার ফর হার। কারণ উনি এতটাই, আর সবচেয়ে বড় জিনিস হলো উনি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে ওনার নাম লিপিবদ্ধ আছে, শেখ হাসিনার নাম। ওইটা যদি কখনো রিমুভ হয়, বাংলাদেশে অতি উগ্রতা আর জামাতের ব্যর্থ রাজনীতির কারণে হবে। এটা আমি আজকে বলে দিলাম। এই প্রশ্নটা আমাকে অন্যদিন করবেন, ভাই এটা কেন বললেন, আমি বলবো কনসিকুয়েন্স না ভেবে আবেগী হয়ে রাজনীতি করলে ভারত এই সুযোগটা নেবে, দেখাবে দেখো আমরা যা বলেছিলাম, জামাত এই দল, জামাত এই বলে ইসলামিক দলগুলো এইভাবে মনে নাই, এই দেখো অবস্থা, এবং এই আতঙ্কে সারা পৃথিবী ভুগছে। তারা আপনাকে পছন্দ করবে, কিন্তু বলবে আপনি ক্ষমতা যেতে পারবেন না। কি করবেন আপনি? এই কারণে বলি, বাংলাদেশের মতো ছোট্ট গরিব দেশ, আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে। কেন ভারতের মতো একটা দেশ আমাদের 3 দিকে ঘেরা, এরা প্রতি মুহূর্তেই সুযোগের জন্য বসে আছে। এই সুযোগ দেওয়া যাবে না। প্রয়োজনে বালু খেয়ে বসে থাকতে হবে, তারপর তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে সুযোগ দিলেই তারা মাথায় উঠবে। মাথায় রাখবেন বিষয়টা। ভালো থাকবেন। খারাপ লাগতে পারে আমার কথাবার্তা, কিন্তু মনে রাখবেন যতটা কথা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে আমি বলি, প্রত্যেকটা কথা ভালো করে পর্যবেক্ষণ প্রসেস করে বলি, এবং যে কারণে আজ অথবা কাল তার সত্যতা আপনি পাবেন। গ্যারান্টি দিলাম, লিখে দিলাম। আমি বারবার বলেছি প্যালেস্টাইনের ইস্যুটা বাংলাদেশে নিয়ে আসেন না। সারা এবং এখানে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায়, এবং স্টিভেন মিলারের মতো ব্যক্তি এখন মানে আমেরিকার নীতি নির্ধারক। 1 সপ্তাহ 5 দিন পরেই তো আমরা ট্যারিফ খাইছি। আমি তো এটা তো এই কারণেই ট্যারিফ হয়, বাংলাদেশের উপরে ট্যারিফটা তো বসেছে এই কারণে। বাংলাদেশের ইমিগ্রেশন ভিসা বন্ধ। কেন বন্ধ? এই কারণে। এই একটা ঘটনা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের। এটা দায়িত্ব নেবেন এরা, যারা এই কাজটা করেছিলেন, দিবেন দায়িত্ব। আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন? এখন আপনার সাফারার ভারত বসে হাসে। আমি না করি নাই, আমি বারবার বলেছি এটা করেন না। আমার বলে আমি আমেরিকার দালাল, আমি ইসরায়েলের দালাল। নো, আই এম অ্যান ইন্টেলিজেন্ট, আই এম এ সিরিয়াস এডুকেটেড গাই। Seriously, I'm an educated guy. I understand international politics and international political environment mechanism. That's why I said that. Tell me, one single অথচ সুতের বিপরীতে আমি হাঁটলাম না। আমি যদি এখন এসে বলতাম যে ইরান থামা করে ফেলতেছে, যে বিভিন্নভাবে দেখেন না সোশ্যাল মিডিয়াতে, এই করে ফেলছে, সেই করে ফেলছে, আর এইভাবে, তাহলে আপনাকে ও ভাই ঠিক আছে ভাই আপনি আমাদের না। কিছু মানুষকে সত্য কথা বলতে হবে এবং জ্ঞানীভাবে কথা বলতে হবে। কারণ ওই পাগলের প্রলাপে যদি আপনারা সবাই তার পিছনে ছুটেন, তার পরিণতি কী হয় আপনারা দেখবেন। দেশটাকে কোনোভাবেই নেগেটিভ লিস্টে ফেলা যাবে না, যা বিগত 15 মাসে আমাদের নতুন প্রজন্ম কিছু ভুল রাজনীতির মাসুল করে ফেলছেন দেশটাকে। তারা বোঝাচ্ছেন নতুন একটা প্রজন্ম উঠতেছে, এটা পশ্চিমা বিরোধী, এটা মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী। আসলে এরা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চায়
ভালোবাসে তারা, কিন্তু তাদের কর্মকাণ্ড আবেগের নেতা হওয়া মনে নেই। আরে বাপরে বাপ, ওই যে আসিফ দেখলাম, আসিফ মাহমুদ একদম প্যালেস্টাইনের পত্রিকা মানে মানে একদম কাফায়া টাফায় মাথার মধ্যে বেঁধে, আরে বাপরে বাপ কি লিডারশিপ। এরপরে কি বলে কি মানে মানে আমরা দিল্লি না, সরি মানে ফিন্ডি না, মানে ওয়াশিংটন না, আরে বাপরে বাপ কল্পনা করেন, মানে বলে কি কালকের যুগে আজকে বলে অন্য, বাদকে বলে অন্য। আপনি শ্রীলঙ্কাতে আসছেন না, নতুন প্রজন্ম দেখেন না তাদের আচার আচরণ, কথাবার্তা গিয়ে দেখেন, কথাবার্তা দেখেন গিয়ে, প্রতিটা কথাবার্তা সুন্দর করে মানে সাজানো যাবে, ভিতরে তো অন্যটা, মুখ দিয়ে বলছে একটা কিন্তু ভিতরে তো অন্যটা। এটাই করা দরকার, এভাবেই চলতে হবে, না হলে দেশকে এগিয়ে নিয়ে যাবে না। কারণ আপনার প্রত্যেকটা মানে জামাতকে বলছে, প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা কথার সারসংক্ষেপ এরা জমা দিচ্ছে মানে যারা আমাদের পার্টনার্স তাদের কাছে। আর এই প্রেসিডেন্ট ট্রাম্প যতদিন ক্ষমতা আছেন, পৃথিবীটা খুবই ভলাটাইল এবং উত্তপ্ত, কোনো ধরনের ভুল করা যাবে না। বিশেষ করে দেখেন পাকিস্তানকে আমরা লক্ষ্য করতে পারি, আমরা তুরস্ককে এখন ফলো করতে পারি। আপনি দেখেন না, আমরা যদি এই দুইটা দেশকে শুধু ফলো করি, রাজনীতি করি, অনেক ভালো কাজ করতে পারবো। কিন্তু না, আমাদের এই মূর্খ রাজনীতিবিদরা তারা সব দিক দিয়ে সব বাদ দিয়ে তারা তাদের মতো মানে চলাফেরা করে। এই জন্যই বলি, দেশ পরিচালনা করতে চান, রাজনীতি করতে চান, বিদেশের রাজনীতি ফলো করবেন, দেশের এই অপদার্থদের রাজনীতি ফলো করবেন না, জীবনে শুধু শিখতে পারবেন না। এখন শেখার কিছুই নেই, যা আছে সেটা হচ্ছে নিজেকে স্টুপিড হিসাবে আবির্ভূত করা, প্রতিষ্ঠা করা। হ্যাঁ, আমার এই বক্তব্যটা খারাপ লাগতে পারে, মনে রাখবেন বাংলাদেশের রাজনীতি পৃথিবীর নিকৃষ্টতম রাজনৈতিক পরিবেশের অন্যতম একটা, সুতরাং এখান থেকে কিছুই শেখার নেই। ভালো থাকবেন, কথা খারাপ লাগতে পারে। In advance, I do apologize to you guys but for saying that. But সত্য কাউকে না কাউকে বলতে হবে। সবাই যদি স্রোতের যেদিকে যায়, এদিকে আমরা যাই, তাহলে দেশের আরও পরিস্থিতি এবং পরিণতি ভয়াবহ অপেক্ষা করতেছে। এমনি আমি মনে করি দেশে ইনভেস্টমেন্ট আর আসবে না। আমাদের যথেষ্ট পরিমাণ রেপুটেশনাল ড্যামেজ হয়ে গেছে পৃথিবীতে। আমরা শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে দেশটাকে নতুনভাবে গড়তে পারতাম, কিন্তু অতি আবেগী ডিসিশনের কারণে দেশটাকে ধ্বংস করেছে এরা কিছু একটা গোষ্ঠী মানুষ। তার পরিণতি দেশটা ভোগ করতে হবে আগামীতে।